কাজটা ভালো করলে না কিন্তু। সাধারণ মানুষকে এতটা দুর্বল ভাববেন না মন্ত্রীমশাই। সাধারণ মানুষ যদি একজোট হয় তাহলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। ওই চেয়ারটায় বসে অনেক কথা বলা যায় না, ওখানে তো পার্সোনাল কথা বলা যায় না। আজ আপনারা ৩-৪ জন সাধারণ মানুষ যেভাবে সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তা প্রত্যেকের কাছে নজির হয়ে থাকা উচিত। আপনাদের এই লড়াইটা আমি মনে রাখবো, পার্সোনালি মনে রাখবো, নিজেকে বুস্ট আপ করানোর জন্য মনে রাখবো। আলোকপর্ণা দত্ত, নাইস টু মিট ইউ। বাড়ির লোকেরা ভয় পেয়ে গিয়ে সবচেয়ে আগে লড়াই থামিয়ে দেয়, কিন্তু আপনি প্রতিটি ক্ষেত্রে ওর সঙ্গে থেকে একজন যোগ্য স্বামীর পরিচয় দিয়েছেন। আপনাদের এই সুন্দর দাম্পত্য যেন সারা জীবন এভাবেই অটুট থাকে, আপনারা যেন এভাবেই একে অপরের পাশে থাকতে পারেন। আলোকপর্ণা, আপনি আজ সমাজের কাছে এক নতুন দৃষ্টান্তের নজির গড়লেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আজকে আসল দোষীরা শাস্তি পেল, সেটাই তো সব থেকে বড় কথা, আনন্দের কথা। আর আমি কিন্তু একা কিছুই করতে পারতাম না। আমার স্বামী যদি না থাকতো আমি কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর ওই যে আমার বান্ধবী রুচি, ও যদি ঠিক সময় মতন বুদ্ধি করে আমাকে ফোন করে ক্লুটা না দিত আমি কিন্তু কিছুই করতে পারতাম না। আপনারা শুনলেন আলোকপর্ণার কথা, এবার আমরা শুনে নেব আলোকপর্ণা দেবীর স্বামী সৃজন দত্ত কি বলছে। পর্ণা, একটু শোন। পর্ণা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। ওরা আমার বাবাকে মারার হুমকি দিচ্ছিল, তাই আমি সামনে আসতে পারিনি। তুই আমাকে প্লিজ ক্ষমা করে দিস। সুচি, তুই চুপ কর না, আমি সব বুঝে গেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তুই যে এই অবস্থার মধ্যেও আমাকে ফোনটা করে ক্লু দিয়েছিলিস, তাই তো আমি এটা করতে পারলাম। বল, এরকম বুদ্ধি, এরকম সাহস শুধু আমার বন্ধুরই আছে। রুচি, তুই ভাগ্যিস আমাকে জানিয়েছিলি, না হলে তো আমি জানতেই পারতাম না যে সেদিন রাত্রের ওই মেয়েটি তুই ছিলিস। আর আমার যোগ্যদাতাও তো আমার সঙ্গে ছিলেন। আমি জানতাম যোগ্যদাতা কিছুতেই আমাকে খালি হাতে ফেরাবেন না। আমি যে চয়নের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, ওর সাথে যারা এই কাজটা করেছে তাদের আমি ঠিক ধরতামই। পর্ণা, চয়নের কথাটা শোনার পর থেকে আমি খুব চটপট করেছি রে, কিন্তু আমি তো চয়নের কাছে যেতে পারিনি। আমাকে একবার নিয়ে যাবি চয়নের কাছে প্লিজ পর্ণা? তোকে তো যেতেই হবে রুচি, তুই যাসনি বলেই হয়তো আমার ভাইটা এখন সুস্থ হয়ে ওঠেনি। তুই গেলেও সুস্থ হয়ে যাবে, ও যে তোর অপেক্ষাতেই আছে। চল সৃজন, চলো সবাই আমরা যাই এবার।
রুচি, আমি এভাবে জয়কে দেখতে পাচ্ছি না বর্ণা। আজকে আমার জন্য ও এভাবে না রুচি, শয়নের আজ এই অবস্থার জন্য তুই দায়ী নোস। নিজেকে দোষ দিস না। শয়নের যারা এই অবস্থা করেছিল তারা শাস্তি পেয়ে গেছে। তবে রুচি, এখন কিন্তু চয়নের তোর ভরসার খুব দরকার। ভালোবাসা কিন্তু মানুষকে যুদ্ধ করতে সাহায্য করে। চয়ন তো এখন একটা যুদ্ধই করছে। তুই যা, ওর পাশে গিয়ে একটু দাঁড়া, তাহলে দেখবি ও ঠিক সুস্থ হয়ে উঠবে। যা রুচি, ওর মাথার কাছে গিয়ে দাঁড়া, যা। আমায় ক্ষমা করে দাও চয়ন, ক্ষমা করে দাও আমায়। আমি অনেক আগে আসতে পারতাম তোমার কাছে, কিন্তু আমি খুব অসহায় ছিলাম চয়ন। ওরা আমার বাবাকে মেরে ফেলতো। পর্ণা, পর্ণা, আমি জানি এখন প্রসঙ্গটা টানা ঠিক হবে না, কিন্তু তাও তুমি তুমি ইমোশনালি না ভেবে একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো। দেখো, এখন জেঠুর মন একদম ভালো নেই। এই সময় রুচিকে চনুর এত কাছাকাছি দেখলে জেঠু এটা মেনে নিতে পারবে না। চনু আগে সুস্থ হোক। এখন এখন জেঠুকে উত্তক্ত করা কি ঠিক হবে? সৃজন, চয়নকে একমাত্র সুস্থ করে তুলতে পারে রুচি। তোমার মনে নেই ডাক্তারবাবু কি বলছিলেন? চয়ন ঘোরের মধ্যে শুধু রুচির নাম বলছিল। তুমি দেখো, রুচি ওর কাছে গেলে চয়ন ঠিক সুস্থ হয়ে যাবে। জানো চয়ন, তোমার বৌদিভাই কিন্তু হার মানেনি। দেখো, আমাকে ঠিক তোমার পাশে এনে দিয়েছে। জানো চয়ন, পর্ণা কত বড় লোকের সাথে লড়াই করেছে, মন্ত্রীর সাথে, মন্ত্রীর ছেলের সাথে। অপরাধীরা ধরা পড়ে গেছে চয়ন, শাস্তি পেয়েছে। চয়ন, এবার তো আমার দিকে তাকাও, একবার তাকাও না চয়ন, একবার সাড়া দাও চয়ন, প্লিজ প্লিজ চয়ন, একবার তাকাও না। ওনার রুচিদাকে নিয়ে চলো, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। আর দেখো, এভাবে এভাবে চনু সাড়া দেবে না, উল্টে হিতে বিপরীত হতে পারে। চলো। পর্ণা, দেখো, ডাক্তারবাবু দেখলে কিন্তু আমাদের বকাবকি করবে না। এতগুলো লোক একসঙ্গে এখানে, এটা ঠিক হচ্ছে না। উনি বলবেন কিন্তু আমরা খামোখা চনুকে উত্তেজিত করছি। চলো পর্ণা, রুচিরাকে নিয়ে চলো, চলো। হ্যাঁ রুচি, তুই এখন চল, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আমরা আবার কালকে আসবো। ওঠ। পর্ণা, পর্ণা এদিকে আয়, এই দেখ চয়ন সারাদিন।
সৃজন ডাক্তারবাবুকে ডাকো তাড়াতাড়ি। জয়ন 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 ডাকো জয়ন, আমি রুচিরা দেখো। জয়ন 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 ডাকো, আসো না। সারা দিয়েছে, একবার দেখুন না কি হয়েছে। আমি দেখলাম না, চোখ চোখ মেরে চেয়েছে। কি আশ্চর্য, এ তো মিরাকেল। আজকেই প্রথম উনি চোখ খুললেন। দেখুন, একই ট্রিটমেন্ট এতদিন ধরে করছি, কিন্তু এরকম রেসপন্স আগে পাইনি। ভালোবাসা ভালোবাসা ডাক্তারবাবু, আর আমার চক্ষুদাতার কৃপা। এনিওয়ে, প্রাথমিক ভয়টা কেটে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট বাকি। সেই ট্রিটমেন্টগুলো চালু করতে হবে। আচ্ছা, আপনারা এখন আসুন প্লিজ। সিস্টার, ওনার প্রেসক্রাইব ইঞ্জেকশনটা রেডি করুন তো তাড়াতাড়ি। আমি বড়দাকে এক্ষুনি ফোন করে পুরো ব্যাপারটা জানাচ্ছি। এখন না, এসো এসো এসো। আমি যাচ্ছি। চল রুচি চল। ও মা, দেখেছো ঠাম্মি, বাবা ছোটকা মিলে কি সুন্দর সাজিয়েছে। তা তো সাজিয়েছি, কিন্তু চনু তো এখন এলো না। সৃজন, হ্যাঁ কদ্দুর, ও এসে গেছিস প্রায়? আরে খুব ভালো, আয় 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 আয়। মা, ওরা প্রায় এসে গেছে, বুঝতে পেরেছ? বড় বৌমা, মেজ বৌমা, আরে ছেলেটা একদিন বাদে বাড়িতে ফিরছে, ওকে বরণ করে ঘরে তুলতে হবে তো। এসো তোমরা। হ্যাঁ মা, এই পুজোটা দিয়ে একবারে এলাম। সব এনেছো তো? ওই তো ছোটটা এসে গেছে। দাঁড়া বাবা, কতদিন পর তোর পা পড়ছে বাড়িতে, বরণ করে ঘরে তুলি। দাঁড়াও! শোনো, এই মেয়েটা এই বাড়িতে কেন? বাবা, এই প্রশ্নটা চনুকে না জিজ্ঞেস করে ওর বৌদি ভাইকে জিজ্ঞেস করো। আমি কিন্তু প্রথম থেকে এই কথাটা বলে আসছি যে এই মেয়ে যেন কোনো কিছুর বিনিময়ে আমাদের বাড়িতে না ঢোকে। কিন্তু বাবা, পর্ণা তো কারোর কোনো কথা কানে তোলার মেয়ে না, উল্টে সমানে আমাকে ভাঙা রেকর্ডের মতো একটা কথাই বুঝিয়ে গেল। এই যে চনু আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এই পুরো বিষয়টা নাকি ঘটেছে এই মেয়ের জন্য। শোনো,
শোনো পর্ণা, চনু আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবার তুমি তোমার ধ্যাষ্টম্য বন্ধ করো। শোনো মেয়ে, অলক্ষী কখনো ঘরের মা লক্ষ্মী হয় না। তোমার জন্য আমার ছেলেটা মরতে বসেছিল, আমি তোমাকে কোনোদিন এ বাড়িতে ঢুকতে দেব না। বেরো এখান থেকে, বেরো। জেঠু, এতদিন বাদে চয়ন সুস্থ হয়ে বাড়ি ফিরলো, আমি ভেবেছিলাম সবাই সেটা নিয়ে আনন্দে থাকবে। এখনো যে রুচির এই বাড়িতে আসা নিয়ে এতটা সমস্যা হতে পারে কারোর, আমি বুঝতে পারিনি। পর্ণা, আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম। রুচিকে বাড়ি অব্দি আনার কি দরকার ছিল? দরকার ছিল সৃজন, আজকে চয়নের সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা, আসল অপরাধীদের ধরা পড়ে যাওয়া, এই সব কিছুর পিছনে রুচির যথেষ্ট ভূমিকা ছিল। সৃজন, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। তোর বউকে বারণ কর, আর এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে বল। এই ঝামেলাটা তো কবে মিটে গেছিল, আবার এই ঝামেলাটাকে বাড়ি বয়ে কেন আনতে গেলি তোরা? জেঠু, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন জেঠু, যা যা হয়েছে তারপরে যদি আমি রুচিকে না নিয়ে বাড়িতে আসতাম, আমি যে নিজের চোখে বড্ড ছোট হয়ে যেতাম। বড় বড় লেকচার দিও না পর্ণা। তোমার কি মতলব সেটা আমরা কেউ বুঝতে পারবো না তাই ভেবেছো তো? তুমি আবার ওদের দুজনকে এক করে এই বাড়িতে একটা অশান্তি টেনে আনতে চাইছো তো? মেজ বৌমা, তিলকে তাল করো না তো। শুনলে তো, দিদিভাই রুচিরাকে নিয়ে গিয়েছিল বলেই তো চনুর জ্ঞান ফিরেছে। তাই পর্ণা ওর বন্ধুকে সঙ্গে করে এই বাড়িতে নিয়ে এসেছে, এতে দোষের তো কিছু নেই। সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, এই মেয়েকে এ বাড়ির বউ হিসেবে আমি কোনোদিন মেনে নেব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এ বাড়ির বউ হবে না। ওগো শুনছো, বলছি থাক না, ছেলেটা এতদিন পর বাড়ি ফিরলো, আগে ওকে ভালোভাবে ঘরে ঢোকাই, তারপর না হয় তুমি। মানে এটা কি বড় বউ? এ মেয়ে আগে এই বাড়ি থেকে বিদায় হবে, তারপর যা হওয়ার হবে। আমায় ক্ষমা করে দেবেন, আমার এই বাড়িতে আসা উচিত হয়নি। পর্ণা, আমি চলে যাচ্ছি। চয়ন, সাবধানে থেকো। কি করছো? ছাড়ো না রুচি, আমি আর তোমার হাত ছাড়বো না। না শোনো, হাত ছাড়। এই মেয়ে সর্বনাশী, তুই হাত ছাড়। বাবা, তুমি যাকে সর্বনাশী বলছো না, তার জন্যই কিন্তু আজ আমি বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পেরেছি। বৌদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না বাবা। চনু, এসব তুমি কি বলছো? যার জন্য তোমার জমে মানুষের টানাটানি হলো, আর তাকে এখন মহান সাজিয়ে তুমি। সেদিন যা পরিস্থিতি ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে রুচিরার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমি তাকে বাঁচানোর জন্য ছুটে যেতাম। আর অন্য যে কোনো মেয়ে থাকলে তার বাবার মাথায় বন্দুক ধরা অবস্থায় আমায় হয়তো বাঁচানোর জন্য ছুটে আসতো না। হয়তো কেন, আসতোই না। তাই বলছি বাবা, আমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসাতে তোমার যদি এতটুকু আনন্দ হয়,
তাহলে জানবে সেই আনন্দের কারণ বৌদি ভাই আর রুচিরা। বাবা, আজ তোমাকে রুচিরাকে এই বাড়িতে ঢুকতে দিতেই হবে। চনু, বাবার মুখে মুখে তর্ক করছিস তুই? এটা কিন্তু তুই ঠিক করছিস না। তর্ক কোথায় করছি মেজমা? তর্ক কেন করব? আমি বাবার কাছে জাস্ট আবদার করছি। আজ অবধি তো কোনোদিনও কিচ্ছু আবদার করিনি, কিন্তু আজ করছি। আবদার করছি একা? চনু, তুই যেটা করছিস না সেটা কোনো আবদার ফাবদার না। বাবা যেটা বলছে তার বিরুদ্ধে গিয়ে তুই লড়াই করছিস, আর তোকে তোর বৌদিভাই ইন্দর দিচ্ছে, তাই না? ঠিক বলেছিস দাদা, তুই একদম ঠিক বলেছিস। আমাকে সব বৌদিভাই শেখাচ্ছে। আজ বৌদিভাই আছে বলেই না আমি আমার মনে জোর পেয়েছি। নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো জোর দিয়ে বলতে পারি। ভয় পেয়ে যা ঘটেছে সেটা বলতে গিয়ে পিছিয়ে আসি না দাদা। বাবা, আজ যদি আমি বাড়িতে ঢুকি তাহলে রুচিরাকে নিয়েই ঢুকবো।